আমাদের আজকে ক্লাস হবে বংশগতি চ্যাপ্টার থেকে, ঠিক আছে? দশম শ্রেণীর লাইফ সায়েন্সের যে চ্যাপ্টার সেটা হচ্ছে বংশগতি। একে আমরা ইংলিশে বলি হেরিডিটি, ঠিক আছে? তো ভালো করে বুঝো যে বংশগতি চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো বংশগতি লেখা আছে, মানে আমরা দেখি যে জেনারেলি একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, তো সেই সন্তানটা দেখবে যে মানে একটা সন্তানের যে দৃশ্য বলো বা ওর যে পুরো যে গঠন, সেটা কিন্তু বাবা মায়ের মতো হচ্ছে। মানে দেখবে যে তার যে হয়তো দেখা গেল মুখের যে মুখমণ্ডলটা, সেটা হয়তো দেখা গেল মায়ের মতো অনেকটা এসছে, হয়তো শরীরের যে গঠন বাবার মতো এসছে, বা নাকের ডিজাইনটা হয়তো নানার মতো হয়েছে। তার মানে আলটিমেটলি এই বংশগতি চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে বংশের গুণগুলো সন্তান সন্ততির মধ্যে আসছে আসছে তো এটা তোমরা কিন্তু হামেশাই দেখতে পাচ্ছ। অনেকে বলে কিন্তু গ্রামগঞ্জে যে এর চোখ দুটো দেখতে হয়েছে ঠিকঠাক এর মায়ের মতো, বলে নিশ্চয়, বা হয়তো দেখা গেলো বলছে যে এর নাকটা হয়েছে ঠিক মায়ের মতো। এই যে মানুষ যে বলে, তো এই ব্যাপারগুলো যে চ্যাপ্টারের মধ্যে পড়ছে সেটা হচ্ছে বংশগতি। তোমরা জানো যে প্রত্যেকটা জীব কি করে নিজের আকৃতি এবং সত্তা সম্পন্ন নতুন যে সন্তান জন্মদান দিচ্ছে, বা অপত্য সন্তান যখন জন্মদান দিচ্ছে, সেই জন্মদানের মাধ্যমে নিজের প্রজাতির যে বৈশিষ্ট্যগুলোকে অক্ষুণ্ণ রেখে নিজের যে প্রজাতিটাকে সবসময় কি করছে, বহাল রাখছে একটার পর আরেকটা সন্তান সন্ততির মাধ্যমে, এবং সেই প্রজাতির অস্তিত্ব কিন্তু বজায় থাকছে। এই পুরো যে ব্যাপারগুলো সবগুলো কিন্তু আসছে বংশগতি চ্যাপ্টারের মধ্যে। তোমরা লক্ষ্য করো যে একটা যদি আম গাছ থাকে, সেই আম গাছ থেকে যখন বীজ হচ্ছে, সেই বীজের মাধ্যমে যখন নতুন আবার আম গাছ তৈরি হচ্ছে, সেখান থেকে আবার আম গাছ পাচ্ছি, তাহলে আম গাছ থেকে কিন্তু আলটিমেটলি আম গাছগুলো আমরা পাচ্ছি। তাহলে নিজের যে প্রজাতিটাকে টিকিয়ে রেখেছে, তাই তো। 2 নাম্বার, যদি আমি বলি মানুষের কথাই বলি, মানুষ থেকে একটা মানুষ যখন সন্তান জন্মদান দিচ্ছে, সে ওটা মানে পুত্র হোক বা কন্যা সন্তান হোক, সে সে যখন বড় হচ্ছে, তার আবার সন্তান হচ্ছে, এভাবে কিন্তু একটা প্রজন্ম চলে আসছে, একের পর এক প্রজন্ম চলে আসছে। এই যে প্রজন্মগুলো, একে আমরা কি বলি, একে বলি জেনারেশন বলি। কি বলি একে আমরা, বলো? জেনারেশন। প্রথমে কি ছিল, দাদু দিদা ছিল, তারপর কি আসছে বাবা মা, তারপর কি আসছে সন্তান সন্ততি মানে আমরা। তা আমাদের সন্তান আসবে, তাদের সন্তান আসবে, মানে একটা কি বলতো মানে ক্রম অনুযায়ী চলেই আসছে আসছে তো। তার নিশ্চয়ই সেই দাদুর আবার বাবা ছিল, তার দাদু ছিল, ছিল কি ছিল না? তাহলে এই যে এভাবে শুরু কোথায় তুমি জানো না, কিন্তু কিন্তু এভাবে চলতে থাকছে। তো এগুলো সব কি বংশগতির মধ্যে পড়ছে। দেখো লেখাই তো গতি, কি লেখা আছে, গতি। এর মানে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী চলতে আছে। এই ব্যাপারগুলো আমাদের বংশগতির আলোচনার বিষয়। বোঝা গেল? তাহলে এখান থেকে বেশ কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে। যেমন 1 নাম্বার যে টার্মটা, সেটা হচ্ছে প্রজনন। এখন যদি আমি বলি প্রজনন ব্যাপারটা কি, তোমরা বলবে স্যার এটা একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, একটা যে কোনো প্রজাতি নিজের যে অস্তিত্বটাকে টিকিয়ে রাখে, যে প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রজাতি মানে কি স্যার, প্রজাতি জিনিসটা কি বুঝতে পারছি না। প্রজাতি মানে হচ্ছে যেমন মানুষ, এটা হচ্ছে একটা প্রজাতি, মানুষ প্রজাতি। তা যে কোনো মানুষ হোক না কেন, এরা মানুষ প্রজাতি। গরু, যে কোনো গরু হোক না কেন, গরু প্রজাতি। ছাগল, ছাগল প্রজাতি। এরকম প্রত্যেকটা জীব এক একটা প্রজাতি। তো এইভাবে এই প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা প্রজাতি কি করে, নিজের সংখ্যাকে বৃদ্ধি করে। তাহলে এখন মনে হতে পারে স্যার জনন মানে কি, তাহলে জনন প্রজনন কথাটা সিমিলার। জনন মানেও কিন্তু সংখ্যা বৃদ্ধি করা, প্রজনন মানেও সংখ্যা বৃদ্ধি করা। তো যখন কথাটা বলছি প্রজনন, মানে প্রত্যেকটা প্রজাতি নিজের সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে। একটা বাড়িতে যখন থাকছে বাবা মা, তার ধরো দুটো সন্তান আছে, তো মোট ফ্যামিলি মেম্বার কতজন, 4 জন।
সে তারপর কি হলো, সেই সন্তান সন্ততি যখন উপযুক্ত হলো, তাদের যখন আবার বিবাহ হলো, সেখান থেকে আরো নতুন করে সন্তানের জন্ম হচ্ছে, তাহলে সেই ফ্যামিলিতে মেম্বার সংখ্যা বাড়লো নিশ্চয়ই। তাহলে আগের থেকে মেম্বার সংখ্যা বাড়লো, তাহলে সেখানে ওইখানে যখন ওটা আবার এক্সপান্ড হবে, এবার বাড়তে বাড়তে একটা সময় কি দেখা যাবে, যে সংখ্যা বৃদ্ধি হতেই আছে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রজনন প্রক্রিয়া, যার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে। আর জীব মানেই এটা বৈশিষ্ট্য থাকবে, সে তার সংখ্যা বৃদ্ধি ঘটাবে। এটা হচ্ছে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য, যেখানেই জীব আছে সংখ্যা বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, জীব শুধু মানুষ নয়, ট্রেনের পোকাও একটা জীব, সেও কিন্তু সংখ্যা মানে বাড়ায় বা বৃদ্ধি ঘটায়, মানে বংশ বিস্তার করে। বোঝা গেল? তাহলে এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার সংখ্যাকে বৃদ্ধি ঘটায়। আমরা জীব না বলে কি বলবো, প্রজাতি বলবো। প্রজাতি মানে যে কোনো জীবই হচ্ছে প্রত্যেকটা প্রজাতি। বোঝা গেল ব্যাপারটা? খুব ভালো করে বোঝো। নাম্বার 2, শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। এই চ্যাপ্টারটা খুবই বোঝার জিনিস, অত্যন্ত ভাইটাল, আবার খুবই কঠিন, ফের খুবই ইজি। কেন বললাম খুবই কঠিন? এখানকার প্রত্যেকটা যে টার্মগুলো ব্যবহার করব, যে মন দিয়ে শুনবে না ওর মাথায় ঢুকবেই না। আর যে একটু প্রত্যেক টার্মগুলো বুঝে নেবে, তখন ওর কিন্তু বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা টার্ম মানে প্রত্যেকটা শব্দের কথা বলছি। এই যে আমি যখন বলবো প্রজনন, তাহলে কি বুঝবে, মাথায় কি আসবে? সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে। ঠিক আছে, তো এবার যেটা বলছিলাম, যে এই বংশগতির চ্যাপ্টারটাতে যেগুলো বেশি ইম্পর্টেন্ট কথা, তার মধ্যে একটা হচ্ছে প্রজনন। সেকেন্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা জীব, একটা প্রজাতির একটা নির্দিষ্ট জীব, একটা মানুষ বলেই মনে করছি আমি, সেই মানুষ কি করছে, যখন জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে, তো তার যে সমস্ত জীবগুলো উৎপন্ন হলো, মানে যারা উৎপন্ন হয় তাদের বলে অপত্য, আর যে জন্ম দেয় তাকে বলে জনিত্রী। কথা আমি লিখে দিই, তবু এর আগে বলেছি একবার মনে হয়। দেখো, নাম্বার 2 কি লিখেছিলাম, জনিত্রী জীব ও অপত্য জীব। মানে কি ব্যাপারটা? জনিত্রী কথার মানে হচ্ছে যে জন্মদান দিচ্ছে, মানে পিতা আর মাতা। অপত্য জীব মানে কি, যেটা সন্তান জন্মগ্রহণ করলো, মানে যেটা সন্তান সন্ততি উৎপন্ন হচ্ছে। তাহলে সন্তান সন্ততিকে বলি আমরা অপত্য জীব, মানে পুত্র অথবা কন্যা, একে বলি অপত্য জীব। ঠিক আছে, আমি যখন যখন আরো ভিতরে প্রবেশ করব, আমি কিন্তু বারবার পুত্র আর কন্যা বলবো না, আমি কি বলবো, অপত্য জীব বলবো। অপত্য মানে সন্তান সন্ততি, জনিত্রী মানে কি বললাম, পিতা মাতা। এখানে পাশে লিখে নিতে পারো, এটা হতে পারে পিতা ও মাতা, এরা কারা, জনিত্রী জীব। আর অপত্য কি বললাম, পুত্র ও কন্যা, সে যেই হোক না কেন, এরা কিন্তু অপত্য জীব। ঠিক আছে, ফাইন, মানে এগুলো হচ্ছে জীব বিজ্ঞানের ভাষা। ওকে ফাইন। নাম্বার 3, খুব ভালো করে বোঝো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো সবাই মুখস্থ করে সেখানে আমি বুঝাচ্ছি আমি। নাম্বার 3 খুব ভালো করে বুঝবে, সেটা হচ্ছে ভেদ বা প্রকরণ। খুব ভালো করে বোঝো, ভেদ বা প্রকরণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই ভেদ মানে কিন্তু ওই গণিতের ভেদ নয়, এটা জীবন বিজ্ঞানের ভেদ। আর প্রকরণ কথাটাও সেম, এটাকে আমরা ইংলিশে বলি ভ্যারিয়েশন বলি। ব্যাপারটা কিসের, যদি এই কঠিন শব্দটাকে সহজ করে বলি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে ধরে নাও একটা আম গাছ আছে, সেই আম গাছ থেকে দুটো বীজ থেকে দুটো চারা গাছ হলো। যদি সেটা ল্যাংড়া আমের গাছ থাকে, তাহলে সেই আম গাছ থেকে যে দুটো নতুন গাছের উৎপত্তি হলো, চারা গাছ, সেই দুটো গাছে যে নতুন করে যখন আবার ফুল ফল দেবে বা আম যখন আবার ধরবে, তাহলে সেই গাছটাতে যে ফলগুলো হবে, মানে আমগুলো হবে, সেগুলো কোন প্রজাতির আম হবে, ল্যাংড়াই হবে নিশ্চয়ই। এবার যে দুটো গাছ তুমি দেখতে পাচ্ছ, মানে যেগুলো নতুন গাছ উৎপন্ন হয়েছে, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাবে, পার্থক্য দেখতে পাবে না, মনে হবে যে দুটো একই গাছ আছে। অনুরূপভাবে
একটা যদি মানুষের কথা বলি, তো একটা মানুষের পিতা আছে আর মাতা আছে, একটা দম্পতি পিতা আর মাতা, তাদের জননের ফলে দুটো সন্তান উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে, দুটোই মনে করো ছেলে। তো এবার সেই দুটো ছেলের মধ্যে পার্থক্য দেখা যাবে কি যাবে না? যাবে। দুজনকে দেখে তুমি বলবে যে হ্যাঁ এ দেখতে আলাদা। হতে পারে যে হ্যাঁ বাবা মায়ের গুণ এর মধ্যেও আছে, বাবা মায়ের গুণ এর মধ্যেও আছে, দুটো সন্তানের মধ্যে গুণগুলো সমানভাবে আছে, কিন্তু তবু আমি পার্থক্য চিনতে পারছি। পারছি তো নাকি? পারছি। তাহলে একই প্রজাতির দুটো জীবের মধ্যে যদি পার্থক্য দেখা যায় বা পার্থক্য তুমি চিহ্নিত করতে পারছো, এই ব্যাপারটাকে বলছি ভেদ বা প্রকরণ। বোঝা গেল ব্যাপারটা? যেমন মিজান, এরা হচ্ছে দুই ভাই, এর বড় ভাইয়ের নাম হচ্ছে নাসিম আর এর নাম হচ্ছে মিজান। তাহলে এই দুজনেরই বাপ মা সেম। তাহলে এই দুজনকে যদি আমি এখানে পাশাপাশি রাখি, তোমরা বলবে স্যার দুজনই দেখতে একই হলেও মুখের ডিজাইন হ্যাঁ মিলছে, হ্যাঁ মনে হচ্ছে এরা দুটো ভাই আছে, কিন্তু স্যার এরা যে আলাদা মানুষ চেনা যাচ্ছে ইজিলি, যে হ্যাঁ বলতে পারো হ্যাঁ এটা মিজান আছে আর এটা নাসিম আছে, চিনতে কোনো ভুল হবে না। যদি স্যার জমজ হয়ে যায়, দুটো সন্তান জমজ আছে, জমজ থাকলেও তুমি চিনতে পারবে যে এটা অমুক আর ওটা অমুক। কি ঠিক না বেঠিক? যদি কখনো জমজ বাচ্চা দেখো, তুমি ওকে ভালো করে পর্যবেক্ষণ করো, কিছু না কিছু হলেও, সামান্য হলেও পার্থক্য থাকবেই থাকবে। দুটো জীব হুবহু একই হতে পারে না। এই যে দুটো জীব কখনো একই হতে পারে না, এটার নামই হচ্ছে ভেদ বা প্রকরণ। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার আশা করি। ঠিক আছে, নাম্বার 4। এবার আসি ক্রসিং ওভার। তোমরা এই ওয়ার্ডটার সাথে তোমরা আগে থেকেই তোমরা পরিচিত, তোমরা আছো, তবুও বলছি ক্রসিং ওভার কি বলেছিলাম। যারা নতুন ওদের বুঝতে সমস্যা হবে, যারা আমার ক্লাসে আগে বুঝেছো তারা কিন্তু সহজেই বুঝতে পারবে। কি বলেছিলাম ক্রসিং ওভার? যে যখন কি হচ্ছে কোষের মধ্যে, কোষ বলবো না, দুটো যখন গ্যামেট যখন উৎপত্তি লাভ করছে, কি বলেছিলাম? দুটো যখন গ্যামেট উৎপত্তি লাভ করছে, একটা পুরুষের শরীরে হচ্ছে শুক্রাণু, স্ত্রীদের শরীরে ডিম্বাণু। সেই গ্যামেট যখন তৈরি হচ্ছে, সেটা কোন প্রক্রিয়ায়? তোমরা বলবে মিওসিস প্রক্রিয়া, কারণ মিওসিস প্রক্রিয়ায় শুধুমাত্র জননকোষ উৎপত্তি লাভ করে। তো সেই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে যখন গ্যামেট তৈরি হয়, ইয়ানি শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়, সেই শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরির সময়ে তোমরা কি লক্ষ্য করেছিলে? যে সমস্ত ক্রোমোজোমগুলো কি হচ্ছিল? ক্রসিং ওভার ঘটছিল। তোমরা খেয়াল করো, এরকম যদি থাকতো দেখতে একটা ক্রোমোজোম, আর এটা একটা মনে করো ক্রোমোজোম, তো দুটো ক্রোমোজোম পাশাপাশি থেকে কি করছে? এটা পিতা থেকে আসা, মাতা থেকে আসা, এটা কি হচ্ছে? এদের মধ্যে পুনর্বিন্যাস ঘটছে। কি করছিল বলো? পুনর্বিন্যাস। তখন কি হচ্ছিল? দুটোই ক্রোমোজোম কাছাকাছি আসছিল, এসে কি হচ্ছিল? এইভাবে কিন্তু ওরা নিজেদের মধ্যে পুনর্বিন্যাস হওয়ার চেষ্টা করছিল। মনে পড়ছে কি পড়ছে না? এর ফলে কি হচ্ছিল? এখান থেকে ওরা নিজেদের মধ্যে, মানে সিস্টার আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি করবে? আদান প্রদান করবে। কি বলো? আদান প্রদান করবে, অংশের বিনিময় করবে। তার মানে এই মুহূর্তে কি হবে? এই বরাবর কায়াজমা তৈরি হবে। সেই কায়াজমা তৈরির মাধ্যমে কি হবে? এই জায়গাটাতে এবার বিচ্যুতি ঘটবে, মানে এই বরাবর একটা কি হবে? কেটে যাবে জায়গাটা। যদি এই জায়গাটা মাঝ বরাবর সেপারেট হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম? আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা হচ্ছিল এইভাবে তৈরি হচ্ছিল, এই দণ্ডটা এটা ফিক্স থাকছিল। এইটা দণ্ড দেখো এতটা অবধি নীল, বাট এই অবধি নীল, আর বাকি অংশ দেখো কি হয়েছে? এর যে রেড পার্টটা এখানে যুক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? আর এর ক্ষেত্রে কি হচ্ছিল? এর ক্ষেত্রে যেটা হচ্ছিল, দেখো এটা রেড পার্ট আছে, রেড পার্ট দিলাম, এখান থেকে রেডটা এই অবধি আছে, এখান থেকে দিলাম, আর বাকি অংশটা দেখো কি আছে, এখান থেকে এটা ব্লু পার্টটা এর সঙ্গে অ্যাড হয়ে গেছে। তাহলে ভাবো তো একবার, দুটো যখন এখানে ছিল ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম কিন্তু ছিল দুটো পিওর আলাদা আলাদা ক্রোমোজোম ছিল,
আর যখনই এদের মধ্যে ক্রসিং ওভার ঘটলো, সেই ক্রসিং ওভারের ফলে এই ক্রোমোজোমগুলো কি করলো, নিজেদের মধ্যে ক্রোমাটিড অংশের খণ্ড বিনিময় করলো, দিয়ে কি হলো যে এদের মধ্যে যে গুণগুলো একটু আলাদা হয়ে গেল। কি এগুলো বলো, গুণগুলো একটু আলাদা হয়ে গেল, মানে এর মধ্যে দুজনের মিক্সার আছে, এর মধ্যেও দুজনের মিক্সার আছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রসিং ওভার। স্যার কেন স্যার বংশগতি চ্যাপ্টার পড়াতে গিয়ে আমি কেন বলছি এই ক্রসিং ওভারের কথা? কারণ এইটাই হচ্ছে দায়ী দুটো জীব আলাদা হওয়ার জন্য। এই যে আমি বলছি একই মায়ের একই পিতার দুটো সন্তান দেখতে আলাদা হচ্ছে, মানে ভেদ বা প্রকরণ হচ্ছে, এর জন্য দায়ী কে? ক্রসিং ওভার। এই জিনিসটাই দায়ী। তার মানে এই যে দেখো, তার মানে এই জীবটা যে হচ্ছে তখন তাকে যেমন দেখাচ্ছে, যদি আরেকবার ক্রসিং ওভার ঘটে তখন তাকে দেখতে নিশ্চয় হুবহু এক হবে না। এই জন্যই পার্থক্য দেখতে পাচ্ছি। এটা যদি মানুষ হয়, এটা তো মানুষই আছে আলটিমেটলি। কারণ তোমরা জানো যে 46টা ক্রোমোজোম কার থাকে? মানুষের শরীরে থাকে, দেহকোষে থাকে। তো এখানেও 46টা আছে, এখানেও 46টাই আছে। এটাও মানুষ, এটাও মানুষ, এটাও পুত্র, এটাও পুত্র, কিন্তু দুজন দেখতে আলাদা। এইভাবে ক্রসিং ওভারে কি হচ্ছে? বিন্যাস ঘটে যাচ্ছে, খণ্ড বিনিময় ঘটছে, ক্রসিং ওভার ঘটছে। এটাই হচ্ছে মেন দায়ী। এছাড়াও আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো মানে অতি নগণ্য, বেশি ধরা হয় না। যেমন কি হতে পারে পরিবেশের উপাদান হতে পারে, পরিবেশের মানে প্রভাব হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে এটা হতে পারে। তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যে ক্রসিং ওভারের জন্য কি হয়? ক্রোমোজোমের খণ্ড বিনিময় ঘটে, আর এর ফলেই কি হয়? প্রকরণ বা ভেদটা সৃষ্টি হচ্ছে। এটা মূল কারণ। এটা যদি 99% হয়, আরো 1% দায়ী হচ্ছে পরিবেশের ফ্যাক্টর বা ইত্যাদি ইত্যাদি জিনের পরিবর্তন। এবার নাম্বার যেটা 5, সেটা আরো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি? মিউটেশন। মিউটেশন খুব ভালো করে ব্যাপারটা বোঝো যে মিউটেশন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, মিউটেশন মানে হচ্ছে হঠাৎ পরিবর্তন। কি বললাম? হঠাৎ পরিবর্তন বা আকস্মিক পরিবর্তন। আকস্মিক মানে হচ্ছে হঠাৎ। স্যার কিসের পরিবর্তন? জীবের পরিবর্তন। জীবের মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, এইগুলো হচ্ছে মিউটেশন। স্যার কেমন করে? তার মানে সেই মিউটেশনটার জন্য দায়ী কে? জিন দায়ী। কে বলো? জিন দায়ী। আর জিন থাকে কোথায়? ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে ক্রোমোজোম দায়ী। বুঝতে পারছো কি পারছো না? ক্রোমোজোম থাকে কোথায়? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের কোথায় থাকে? ওটাও নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকার মধ্যে থাকে, তাই তো? তার মানে একটা কোষের নিউক্লিয়াস, তার মধ্যে কি আছে? ক্রোমাটিন জালিকা, তার মধ্যে কি আছে? ক্রোমোজোম, তার মধ্যে কি আছে? জিন, তার মধ্যে কি আছে? ডিএনএ। বুঝছো কি বুঝছো না? তার মানে এই জিনের যখন কোনো কারণে পরিবর্তন দেখা দেয় বা জিনের কিছু তারতম্য দেখা দেয় বা জিনের যে রূপগুলো আছে, আচ্ছা ওটা আমি আলোচনা পরে করছি, শুধু এটুকু বুঝে নাও। ওই ক্রোমোজোমের কারণে বা ক্রোমোজোম জনিত বা জিনগত কারণে যদি জীবের মধ্যে হঠাৎ পরিবর্তন দেখা দেয়, সেটাকে আমরা কি বলি? মিউটেশন। হ্যাঁ, জীবের মধ্যে আকৃতিগত, গঠনগত বৈশিষ্ট্যের মানে কিছু তারতম্য দেখা দেয়, পার্থক্য দেখা দেয়, পরিবর্তন দেখা দেয় হঠাৎ, তার নাম হচ্ছে মিউটেশন। এবার তোমরা বলবে স্যার বৈশিষ্ট্য কি, চরিত্র কি? এটা আমি পরে আসছি, খুব ভালো করে বোঝো। নাম্বার 6, নাম্বার 6 হচ্ছে কি বলো? অ্যালিল। আচ্ছা জিন, আগে জিনটা বলে নি, আগে জিনটা বলে নি, তারপরে অ্যালিল বলছি। জিন, এই জিনের অপর নাম হচ্ছে ফ্যাক্টর। খুব ভালো করে বোঝো, জিন লেখা আছে, অপর লেখা আছে ফ্যাক্টর। এই জিন মানে কোনো ভূত বা কিছু না, এসব না কিন্তু। হ্যাঁ, এই জিন মানে হচ্ছে কি বলতো? এটা আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই আছে। স্যার শরীরের কোন জায়গায়? শরীরটা আমাদের কোষ দিয়ে তৈরি, তো প্রত্যেকটা কোষে কোষে আছে। তো স্যার কোষটা যে আছে, তো কোষের কোন জায়গায় আছে? নিউক্লিয়াসে আছে। কোষের স্যার কোথায় আছে নিউক্লিয়াস? কোষ দেখতে কেমন হয়?
এরা যদি দেখতে কোষ হয়, তো কোষের একটা গাঢ় ঘন অংশ আছে, ওটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এর মধ্যে আছে কি, এরকম বলো, এরকম আছে ক্রোমাটিন জালিকা আছে, এরকম কি আছে, ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলোর ভেতরেই আছে ক্রোমোজোম, তার ভেতরে আছে নিউক্লিয়াস। এগুলো আমি ওই সেকেন্ড চ্যাপ্টারে খুব বিস্তারিত আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি ক্লাসগুলো একটু দেখে নাও, তাহলে এটা বুঝতে বেশি সুবিধা হবে। খুব ভালো করে বুঝো। তো এই যে জিন আছে, জিন নামটা পরবর্তীতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যেটাকে জিন বলছি, ওই নামটাকে আগে ফ্যাক্টর বলে জানতো সবাই। আগে ফ্যাক্টর বলেই ওটা পরিচিত ছিল, পরবর্তীতে ফ্যাক্টরকে পরিবর্তন করে নাম করা হয়েছে জিন। তাহলে জিন আর ফ্যাক্টর একই জিনিস, ফ্যাক্টরটা আগের নাম আর জিনটা এখন নাম। বোঝা গেল? এবার কথা হচ্ছে যে স্যার অ্যালিল কি জিনিস, খুব ভালো করে বুঝো। অ্যালিল, একটা অ্যালিল, আর একটা হচ্ছে নাম্বার 8, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে লোকাস। তোমরা জানো এই লোকাস সম্পর্কে আমি অনেকটা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম। আগের ক্লাস মানে প্রথম দিকেই বলেছিলাম। কি বলেছিলাম? লোকাস মানে হচ্ছে একটা স্থান, একটা জায়গা। ঠিক আছে, কোন জায়গা না, ক্রোমোজোমের সেই যে অংশে জিনগুলো অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে লোকাস। বলেছিলাম, আশা করি জানো তোমরা। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে যেই জায়গাতে জিনগুলো অবস্থান করছে তার নাম কি, লোকাস। আর এলিল কি স্যার? এলিল হচ্ছে এক একটা জিনের রূপভেদ। মানে কি স্যার? মানে আমাদের যে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে, সেই জিনগুলোর এক একটা রূপভেদ আছে। সেই, আচ্ছা স্যার, জিনের কাজ কি তাহলে স্যার? আগে বলো, জিন কি করবে আমাদের? জিনের কাজ হচ্ছে পিতামাতার গুণগুলো, বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে নিয়ে আসবে বয়ে। এটা হচ্ছে জিনের কাজ। তো ওই প্রত্যেকটা জিনের মধ্যে এক একটা রূপভেদ দেখা যায়, ওই প্রত্যেকটা রূপভেদকে আমরা বলি অ্যালিল। মানে এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা অ্যালিল দায়ী। ব্যাপারটা কিরকম? ধরে নাও একটা পিতা এবং মাতার, ঠিক আছে, ক্রসের ফলে বা জননের ফলে একটা সন্তান উৎপত্তি লাভ করলো। সেই সন্তানটা বেশ ভালো লম্বা হয়েছে। কি হয়েছে? সন্তানটা লম্বা হয়েছে। তা এবার আচ্ছা, লম্বা হয়েছে, তাহলে সেই সন্তানটা যে লম্বা হলো, তাহলে এটার জন্য দায়ী কে? জিন। কে বলো? জিন। তাহলে সেই জিনটা হচ্ছে কোন জিন না, ওটা হচ্ছে উচ্চতা নির্ধারক জিন। তাহলে উচ্চতা নির্ধারক জিন। তো এবার সে উচ্চতা নির্ণয় যে করবে, উচ্চতা দুরকম হতে পারে, হয় টল অথবা শর্ট। হয় টল আর না হলে শর্ট। যদি টল হয় তো সেটা একটা রূপভেদ, আর যদি শর্ট হয় সেটা একটা রূপভেদ। তার জন্য উচ্চতা নির্ণয়ের জন্য। তাহলে উচ্চতা নির্ণয়ের জন্য দুটো আছে রূপভেদ জিনের, একটা বললাম টল, আরটা বললাম শর্ট। এই টল আর শর্ট যখন বলছি, তার মানে এরাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালিল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ইন দ্য সেন্স, জিনের যে রূপভেদ তারই নাম হচ্ছে অ্যালিল। জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হবে, আমি যেন আরো ভালো করে নিচে ব্যাখ্যা করব। শোনো মন দিয়ে। এবার যতগুলো এখানে আলোচনা করলাম, এই যে বললাম প্রজনন, বললাম জনিত্রী জীব মানে পিতামাতা, অপত্য জীব মানে পুত্র আর কন্যা, ভেদ বা প্রকরণ মানে কি, বৈশিষ্ট্যের পার্থক্য, দুটো সন্তানের মধ্যে দেখতে ওরা আলাদা হচ্ছে। ক্রসিং ওভার মানে কি বললাম, এই যে বললাম খণ্ড বিনিময় হচ্ছে ক্রোমোজোমের। এই যে লেখা আছে মিউটেশন মানে কি, আকস্মিক বা হঠাৎ পরিবর্তন। জিন কি বললাম, যারা গুণগুলোকে, মানে যে সমস্ত অংশগুলো, কোষের অংশগুলো পিতামাতার গুণগুলোকে বয়ে নিয়ে আসছে সন্তানের মধ্যে, তার নাম জিন বললাম, বা অপর নাম ফ্যাক্টর। অ্যালিল কি, জিনের যে একটা রূপভেদগুলো আছে তার নাম হচ্ছে অ্যালিল। আর লোকাস কি, সেই ক্রোমোজোমের যেই অংশে থাকছে, অবস্থান করছে জিনগুলো, তার নাম হচ্ছে লোকাস। তো এই যে পুরো ব্যাপারটা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট মিউটেশন আর ভেদ, এই 3 এবং 5, এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই মিউটেশনের কারণে কিন্তু ভেদ বা প্রকরণ দেখা যাচ্ছে। এই পুরো ব্যাপারগুলোকে নিয়ে ভালো রকম পর্যবেক্ষণ করে, বিচার বিশ্লেষণ করে যিনি দেখলেন,
তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে যেই ব্যক্তির নাম আমি আলোচনা বললাম তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই যে নামটা বললাম, ইনি কি করছেন, এই বংশগতি ব্যাপার নিয়ে প্রথমবার অনেক পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে এসেছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি বেশ কিছু সূত্র বলেছেন। সেই সূত্রগুলোর মধ্যে দুটো সূত্র আছে, যেটা প্রথম সূত্র তার নাম হচ্ছে পৃথক ভবনের সূত্র, ঠিক আছে, আর নাম্বার 2 হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র। এই দুটো সূত্রের মাধ্যমে তিনি বংশগতি চ্যাপ্টারটাকে ভালোভাবে ব্যাখ্যা করে বিশদে আলোচনা করেছেন। তাহলে প্রশ্ন যদি আসে পরীক্ষায়, বংশগতির জনক কাকে বলবো, তোমরা বলবে গ্রেগর জোহান মেন্ডেলকে, বা সংক্ষেপে মেন্ডেল বললেও হয়ে যাবে। কোনো কোনো বইয়ে শুধু মেন্ডেল লেখা আছে, অ্যাকচুয়ালি সম্পূর্ণ নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। বোঝা গেল? তাহলে বংশগতির জনক কাকে বলবো, গ্রেগর জোহান মেন্ডেল, কারণ ইনি বংশগতি নিয়ে প্রথমবার আলোচনা করেছেন। তো এবার স্যার, আমরা যেমন এতগুলো জীবের উদাহরণ দিচ্ছি, কখনো বলছি আম গাছ, কখনো বলছি মানুষ, কখনো বলছি ছাগল, ইত্যাদি ইত্যাদি, তো এই ইনি গ্রেগর জোহান মেন্ডেল যেই প্রাণীটাকে নিয়ে বা যে জীবটাকে নিয়ে তিনি প্রথমবার অনেকগুলো বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেটা কোন জীব স্যার? সেটা হচ্ছে মটর গাছ। কোন গাছ বলো? মটর গাছ। তাহলে এই মটর গাছকে নিয়ে গ্রেগর জোহান মেন্ডেল অনেক পর্যবেক্ষণ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, আর দিয়ে তিনি অনেক সূত্রে উপনীত হয়েছেন। এই যে একটা কাপল মানে দম্পতি যখন বিবাহ হচ্ছে, তারপর তাদের মিলনের ফলে যখন নতুন সন্তান সন্ততির জন্ম হচ্ছে, সে পুত্র হোক বা কন্যা হোক, তার সেই সন্তানটা লম্বা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, বা কত শতাংশ লম্বা হওয়ার চান্স আছে, কত শতাংশ বেটে হওয়ার চান্স আছে, বা কত শতাংশ সংকর হওয়ার চান্স আছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক গভীরে গিয়ে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তাই ইনাকে বলা হয় বংশগতির জনক। ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি ফাইন। চলো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কয়েকটা কথা, যে এই অ্যালিলটাকে নিয়ে আমরা একটু এবার বিশদে আলোচনা করব। বলে কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি? খুব কঠিন না, কিন্তু খুব সহজ জিনিস, জাস্ট নিজের মতো করে বোঝো, না বুঝলে প্রশ্ন করবে স্যার আরেকবার বলে বলবো, ঠিক আছে? হ্যাঁ, শোনো মন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওইখানে যাওয়ার আগে শোনো, ভালো করে বোঝো, শোনো, এই প্রকট এবং সরি কি বললাম যেন, ভুলে গেলাম। অ্যালিলে যাওয়ার আগে আরো কয়েকটা ছোট কথা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে, আচ্ছা তার আগে বলে দিই, এই যে বংশগতি লেখা আছে এর যে সংজ্ঞাটা বইয়ে খুব সুন্দর দেওয়া আছে, সেখান থেকে করে নিও, কেমন? ঠিক আছে। এবার যেটা আসবো, ওই অ্যালিলে যাওয়ার আগে খুব সুন্দর একটা আলোচনা, সেটার নাম হচ্ছে তোমাদের প্রকট ও প্রচ্ছন্ন। ঠিক আছে, খুব ভালো করে বুঝো। একটা কথা লিখলাম প্রকট, আর একটা কথা বললাম প্রচ্ছন্ন। খুব ভালো করে বুঝো। প্রকট কথার মানে হচ্ছে যে হচ্ছে দাম্ভিক, বা যার মধ্যে প্রকাশ করার ক্ষমতা আছে। আর প্রচ্ছন্ন মানে কি? যার মধ্যে প্রকাশ করার ক্ষমতা নেই, গুটিয়ে ছুটিয়ে থাকবে এরকম, ওটা হচ্ছে প্রচ্ছন্ন। আর প্রকট মানে যে ডার্ট সেরকম আসবে, প্রকট। বোঝা গেল না? যায়নি বোঝা? তাহলে প্রকট মানে যেটা প্রকাশ পাবে, প্রচ্ছন্ন মানে যেটা প্রকাশ পাবে। আচ্ছা, ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আমি একটা এক্সাম্পল বলি, খুব ভালো করে বোঝো ব্যাপারটা। ধরে নাও এটা ক্যাপিটাল টি, এটা স্মল টি, দুজনের মধ্যে এ যে আছে এও টি, এও টি,
কিন্তু কোথাও না কোথাও এ বেশ মানে একটা কি বলবো মানে একটু স্বাস্থ্যবান, উঁচা লম্বা, মানে একটা ওর মধ্যে সমস্ত গুণগুলো প্রকাশ পাচ্ছে। কিন্তু এই যে আসলে কোথাও না কোথাও নিজেকে লুকিয়ে রেখেছে, তাহলে এর নাম হচ্ছে প্রকট, এর নাম হচ্ছে প্রচ্ছন্ন। কোথাও বুঝলে কি বুঝলে না? আরেকটা ভালো এক্সাম্পল বলছি। ধরে নাও কারোর মধ্যে একটা গুণ আছে কিসের, আহ কি বলবো, একটা ভালো কোনো গুণ, ধরে না আচ্ছা রং দিয়ে বলি, রং, গায়ের বর্ণ দিয়ে বলি, গায়ের বর্ণ, যে একদম পুরো কালো মিশ, কালো মিশ, তো ওই গুণটা ওর মধ্যে প্রকট হয়ে আছে, তো ও হচ্ছে ওটা প্রকট গুণ। আর যেটা আছে মনে করো ধরে নাও ফর্সা একদম সাদা, ও হচ্ছে প্রচ্ছন্ন। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা আরেকটা ভালো এক্সাম্পল বলি, ভালো এক্সাম্পল বলি, তোমরা এবার একটা বীজ কল্পনা করো, বীজ, মটর গাছের বীজ, মানে মটর বীজ, একটা বীজ আছে হলুদ আছে আর গোলাকার আছে, ঠিক? আরেকটা বীজ কল্পনা করো সবুজ আছে আর একটু মানে কুঞ্চিত টাইপের আছে, মানে এবড়ো খেবড়ো মানে আছে। কোনটা প্রকট? তুমি কোনটা বাজারে গিয়ে কিনবে? প্রকটটা কিনবে, মানে যেটা হলুদ আর বেশ গোলগাল, মানে বেশ পরিপূর্ণ, ওটা হচ্ছে প্রকট গুণ। আর যেটা সবুজ আর কুঞ্চিত, তা কি? প্রচ্ছন্ন। তার মানে যে গুণটা ভালো মতো প্রকাশ পাচ্ছে বাহ্যিকভাবে, ওটা প্রকট, আর যেহেতু প্রকাশ পাচ্ছে না, প্রচ্ছন্ন। এবার আমি একটা বাস্তব এক্সাম্পলে আসি। তোমাদের মধ্যে অনেকেই আছে জিভটা যে আছে না, জিভটাকে রোল করতে পারো, পারো কি পারো না? পারো? দেখাও দেখি একটুখানি, মানে জিভটা রোল করতে পারো কি পারো না? এই ছবি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, যে ছবিতে দেখো তো জিভটা রোল করতে তোমরা পারছো, কেউ পারো না কেউ পারো না? হ্যাঁ, করে দেখি। এই তো ভেরি গুড। আর কি পারো? করে দেখি। পারছো না, এটা অনেকে করতে পারে না, অনেকে আবার পারে। তো যারা বলছে মানে আমি যদি বলি, শোনো মন দিয়ে, প্রায় 60 থেকে 70% মানুষ এটা করতে পারে, বা 70 থেকে 80% মানুষ করতে পারে, বাকি তো 30 থেকে 20% করতে পারে না। তো তার মানে যারা বেশিরভাগগুলো পারে, রোল করতে পারে, এটা হচ্ছে প্রকট গুণ, আর যেটা পারে না, প্রচ্ছন্ন গুণ। বুঝলে ব্যাপারটা? আচ্ছা আমি এই যে, ঠিক আছে, যাই হোক মোটামুটি বুঝতে পারছো। তাহলে এই যে এটা রোল করতে পারছে, এটা সবাই পারে না, তুমি চেষ্টা করেও পারছে না, হচ্ছে না, হবে না কেন? সবাই কিন্তু পারে না। যাই হোক, এবার যদি বলি মুক্ত কানের লতি আর যুক্ত কানের লতি, লতি মানে কিসের, লতি মানে কি করে বুঝাবো? তুমি একটু এখানে আসো, এখানে আসো, হ্যাঁ হ্যাঁ আসো। দেখো তোমরা একটু লক্ষ্য করো, দেখো এর যে কানটা আছে, দেখো ভালো করে একটু এদিকে আসো, এদিকে এদিকে দেখো, এই যে কানটা আছে, দেখো কানে কিন্তু এখানে দেখো এটা মুক্ত আছে, দেখো এটা এটা হচ্ছে মুক্ত আছে, দেখো এটা কিন্তু মুক্ত আছে, আছে তো? অনেকের কি হয় এই জায়গাটা এখানে যুক্ত থাকে, ঠিক আছে? হ্যাঁ, না না আমার মুক্ত আছে। হুম। যাই হোক, এই দেখতে পাচ্ছ এই জায়গা কিন্তু দেখো এটা এটা খোলা আছে, তো ঠিক খোলা আছে, এটা হচ্ছে মুক্ত লতি। যাও, ওরও মুক্ত আছে, আমি আর যুক্ত কারো দেখতে পাচ্ছি না, এই ওর যুক্ত আছে, তুই ঠিক আছে? যাবে না? আচ্ছা, ঠিক আছে না, হ্যাঁ না আমার মুক্ত আছে। যাই হোক, তো যাদের যুক্ত হয় না, এটা এখানে এসে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। তুমি আসো তো, তুমি তুমি আসো। হুম, ঠিক আছে, আস্তে আস্তে দেখো, এরও যে আছে দেখো, এটা কিন্তু এই দেখা যারা ঝুলছে, মানে এটা মুক্ত অবস্থায় আছে। যা, হুম। যুক্ত আমি তো খুঁজে পাচ্ছি না কারো, এখানে কারো যুক্ত নাই রে, সব সব মুক্ত আছে। ওরকম কার আছে কানটা ওরকম? হুম, কারোর মুক্ত নাই, দেখি না 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 এ মুক্ত আছে। যাই হোক, তো যাদের মানে মুক্ত আছে, শোনো মন দিয়ে, শোনো, তো বলছে বেশিরভাগ মানুষের মুক্ত থাকে, ঠিক আছে,
আর কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে যুক্ত থাকে। তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো যাদের ক্ষেত্রে মুক্ত আছে এটা হচ্ছে প্রকট গুণ, আর যাদের যুক্ত আছে প্রচ্ছন্ন গুণ। বুঝলে? প্রচ্ছন্ন মানে কি, ওটা মুক্ত হতে পারেনি। যদি মুক্ত থাকতো তাহলে কি বলতাম, প্রকট গুণ, আর না থাকে প্রচ্ছন্ন গুণ। তো বুঝলে কি বুঝলে না? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে, শোনো মন দিয়ে, যে মুক্ত কানের লতি, মুক্ত কানের লতি, এটা কি বলো? প্রকট গুণ। আর যুক্ত কানের লতি প্রচ্ছন্ন গুণ। তাহলে আমি যে যতটুকু বুঝতে পারলাম এখান থেকে, যে বেশিরভাগ মানুষের মুক্ত কানের লতি আছে। এখানে সকলেই মুক্ত কানের লতি আছে, যুক্ত কেউ নেই। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, ফাইন। এবারে যেটা বুঝবো সেটা হচ্ছে যে প্রকট ও প্রচ্ছন্ন বোঝা কমপ্লিট হয়ে গেল। এবার বুঝবো কি বললাম, বলো এলিল। তাই তো? খুব ভালো করে বোঝো। তো আমি কি বললাম, এলিল কি জিনিস? জিনের যে রূপভেদ, তাদের নাম কি বলেছিলাম? এলিল বলেছি। খুব ভালো করে বোঝো বিষয়টা, শোনো মন দিয়ে। বলছে প্রত্যেকটা বৈশিষ্ট্য, শোনো মন দিয়ে, প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য এক একটা জিন দায়ী। আর সেই জিনের এক একটা যে রূপভেদ তার নাম এলিল। তো প্রত্যেকটা জিনের দুটো করে যে এলিল থাকছে, সে প্রত্যেকটা এলিল বিপরীত ধর্মগুলোকে প্রকাশ করে। কিরকম ব্যাপারটা শোনো। আগে বোঝো চরিত্র কি জিনিস। এক হচ্ছে চরিত্র, আর দুই হচ্ছে বৈশিষ্ট্য। খুব ভালো করে বোঝো, এক হচ্ছে চরিত্র আর দুই হচ্ছে বৈশিষ্ট্য। চরিত্র কিসে? যেমন আমি যদি বলি উচ্চতা, কি বললাম বলো? উচ্চতা, এটার নাম হচ্ছে চরিত্র। আর যদি বলি উচ্চতা দুরকম হতে পারে, হয় দীর্ঘ আর নয় খর্ব। দীর্ঘ মানে কি, লম্বা, আর খর্ব মানে বেটে। তো একটা বললাম দীর্ঘ, আরেক বললাম কি, খর্ব। তাহলে আলটিমেটলি, তাহলে প্রত্যেকটা চরিত্রের কতগুলো থাকে বৈশিষ্ট্য বলো? দুটো থাকে বৈশিষ্ট্য। একটা হচ্ছে দীর্ঘ, যে একটা হচ্ছে খর্বকায়। এটা কার? উচ্চতার দুটো বৈশিষ্ট্য। এবার গল্পটা হচ্ছে যে, দেখতে পাচ্ছ, এবার গল্পটা হচ্ছে যে তাহলে স্যার প্রত্যেকটা চরিত্রের দুটো করে থাকছে কি বৈশিষ্ট্য, আর দুটোই পরস্পর কি বিপরীত। এটা যদি দীর্ঘ হয়, এটা খর্ব হয়, এটা কি পরস্পর কি উল্টো। খুব ভালো করে বুঝো। তাহলে এক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে যে দীর্ঘকে আমরা বলি ক্যাপিটাল টি, আর যেটা খর্বকে বলি স্মল টি। শোনো মন দিয়ে, ক্যাপিটাল টি মানে দীর্ঘ লম্বা, টি মানে টল, আর স্মল টি মানে ছোট টি মানে বেটে। তাহলে সেক্ষেত্রে এই টি আর টি গুলো যে আছে, ঠিক আছে, এই টি আর টি গুলোকে আমরা বলছি অ্যালিল। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য যারা দায়ী, জিনের যে রূপভেদগুলো দায়ী, তাদের নাম কি? অ্যালিল। তাহলে এগুলো কি বলো? অ্যালিল। জিনিসটা বোঝাতে পারলাম না? যায়নি বোঝা? আরেকবার বলছি না হলে কি বললাম, প্রত্যেকটা চরিত্রের জন্য, খুব ভালো করে বুঝো, প্রত্যেকটা চরিত্রের জন্য, এখানে চরিত্রের নাম কি বললাম? উচ্চতা। তাহলে এর কটা আছে বৈশিষ্ট্য? দুটো। একটা বললাম দীর্ঘ, আর একটা খর্বকায়। তো দীর্ঘ এর জন্য দায়ী যে জিনের অ্যালিলটা বা রূপভেদটা, তার নাম ক্যাপিটাল টি, আর যে বেটে তার নাম স্মল টি। এই টি আর স্মল টি হচ্ছে অ্যালিল। বোঝা গেল? এবার খুব ভালো করে বোঝো ব্যাপারটা। যদি এমনটা না বলে চরিত্রের নাম আমি দিলাম কি বর্ণ, আমি এখানে লিখছি চরিত্র, খুব ভালো করে বোঝো, চরিত্রের নাম দিলাম বর্ণ। ঠিক, বর্ণ মানে কি রং। ঠিক, বর্ণ মানে কি রং। কার রং? বীজের।
ঠিক আছে? আচ্ছা রং না দিয়ে আমি, আচ্ছা ঠিক আছে রং দিয়ে বলি না হলে, তাহলে বীজের যে রংটাকে, বা রং মানেই তো বর্ণ অ্যাকচুয়ালি, তো বীজের যে বর্ণ এটার নাম কি? চরিত্র। তাহলে এই বর্ণ কত রকম হতে পারে? 2 রকম। তাহলে এদের নাম কি? বৈশিষ্ট্য। কি নাম বলো? বৈশিষ্ট্য। তাহলে এই যে যেটা বললাম বর্ণের যে বৈশিষ্ট্য 2 রকম হবে, তাহলে একটা হবে হলুদ, আরটা কি? সবুজ। তোমরা যখন বীজগুলো দেখো, মটর গাছের বীজগুলো 2 রকমই হয় হলুদ হবে আর না হয় সবুজ হবে। তাহলে বলো, তাহলে রংটা কি তাহলে বলো? চরিত্র। আর হলুদটা কি? বৈশিষ্ট্য। সবুজটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা চরিত্রের 2টো করে বৈশিষ্ট্য। তাহলে যেটা হলুদ আছে একে লিখবো ক্যাপিটাল ওয়াই দিয়ে, ওয়াই মানে ইয়েলো। আর যেটা সবুজ স্মল ওয়াই লিখবো, স্মল ওয়াই। মানে ওই সবুজ মানে গ্রিন জি লিখবো না, ছোট হাতের ওয়াই। মানে কি? ক্যাপিটাল ওয়াই হলুদ, ছোট হাতের ওয়াই সবুজ। আর তোমরা বুদ্ধি করে বলো তো, এই দুটো গুণের মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা প্রকট? হলুদটা প্রকট। আর কোনটা প্রচ্ছন্ন? সবুজ। বুঝছো কি বুঝছো না? তাহলে ওয়াই আর এই ওয়াই এর নাম কি তাহলে? অ্যালিল। তাহলে ওয়াই একটা ওয়াই এদের নাম তাহলে কি? অ্যালিল। তাহলে তাহলে আমি তোমাদের প্রশ্নগুলি তোমরা উত্তর বলবে। আমার প্রশ্ন হচ্ছে, বললাম বীজের আকার হচ্ছে আহ, গোল এবং কুঞ্চিত। তোমরা বলো আকারটা কি, গোলটা কি, কুঞ্চিতটা কি? চরিত্র। আর যেটা বললাম গোল আর কুঞ্চিত এটা হচ্ছে বৈশিষ্ট্য। কোনো সমস্যা বুঝতে? না। ভেরি গুড। চলো নেক্সট দেখো। তাহলে আমি আরটা নিচ্ছি, চরিত্র নিচ্ছে। তাহলে কি বললে? আকার। মানে কার আকার? বীজের আকার এর নাম তাহলে কি? চরিত্র। আর এর কটা আছে বৈশিষ্ট্য? 2টো। একটা কি বললাম? গোল। আর একটা কি বললাম? কুঞ্চিত। ঠিক। গোলকে আমরা ইংলিশে কি বলি? রাউন্ড। তাহলে এটা হবে ক্যাপিটাল আর, আর এটা স্মল আর। তাহলে বলো কোনটা প্রকট? ক্যাপিটাল আর। আর কোনটা প্রচ্ছন্ন? স্মল আর। তাহলে এগুলোর নাম কি? অ্যালিল। বুঝছো? তাহলে এইগুলোই কিন্তু মেইনলি দায়ী কিসের জন্য? এই তোমার এই অ্যালিল গুলোই দায়ী হচ্ছে মিউটেশন হোক বা জিনগুলোর যে ফ্যাক্টরগুলো হোক, এরাই তো অ্যাকচুয়ালি জিনের রূপভেদ। তো এই অ্যালিলগুলোই দায়ী হচ্ছে বংশগতির জন্য। তার মানে এই অ্যালিলগুলোই বংশ পরম্পরায় এসে যাচ্ছে সন্তান সন্ততির মাধ্যমে, আর বংশগতিটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। বোঝা গেল? চলো এবার কয়েকটা জিনিস এটা একটু লিখে নাও একটু ভালো করে। দেখো এবার এই অ্যালিল নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা আসবে সেটা হচ্ছে সংকরায়ন কি জিনিস। সংকরায়ন খুব ভালো করে বুঝো। সংকরায়ন ব্যাপারটা কি? সংকরায়ন কথার মানে হচ্ছে দুটো জীবের মধ্যে মিলন ঘটবে এবং সেই মিলনের ফলে একটা সংকর জীব তৈরি হবে। স্যার সংকর জীব কি জিনিস? একটা কথা হচ্ছে বিশুদ্ধ জীব, খুব ভালো করে বুঝো। একটা হচ্ছে বিশুদ্ধ জীব, একটা হচ্ছে সংকর জীব। খুব ভালো করে বুঝো। স্যার বিশুদ্ধ জীব মানে কি? ধরে নাও একজন আছে লম্বা মানুষ, তাহলে টি মানে কি? লম্বা, টল, অ্যালিল। আরেকটা, এবার শোনো, প্রত্যেকটা আমি বললাম যে প্রত্যেকটা জিনের যে রূপভেদগুলো 2 রকম হয়। তো টল হবে তো না বেটে হবে, তাই তো? তো ক্যাপিটাল টি। এবার এই এই জীবটার মধ্যে ধরে নাও 2টো ক্যাপিটাল টি সম্পন্ন ওর মধ্যে কি আছে? জিন আছে। তাহলে এই 2টো অ্যালিল দুটোই কি আছে? ক্যাপিটাল টি। তো এই জীবটার নাম হচ্ছে বিশুদ্ধ জীব। বোঝা গেল? লেখা আছে সংকর জীব। মানে কি? একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, যদি এরকম থাকে 2টো অ্যালিল তার নাম সংকর জীব। এবার যদি এমন থাকে স্মল টি, বলতো এটা বিশুদ্ধ সংকর জীব? বিশুদ্ধ জীব। কেন স্যার? খুব ভালো করে বোঝো।
যখনই বলছি বিশুদ্ধ, এর মানে কি দুটো সেম থাকবে, এটার নাম হচ্ছে বিশুদ্ধ জীব। তাহলে এটা দুটো সেম আছে না, এটাও কি বিশুদ্ধ জীব। কিন্তু এইখানে দেখো দুটো আলাদা আছে, তাহলে কি এরা সংকর জীব। বোঝা গেল? তো এবার দুটো বিশুদ্ধ জীব তুমি নাও, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এর সঙ্গে বিয়ে দাও, এটা হচ্ছে বিয়ে মানে মিলন, এটা হচ্ছে স্মল টি স্মল টি। তাহলে এটা কেমন জীব? বিশুদ্ধ জীব। এটা কেমন জীব? বিশুদ্ধ জীব। এটাও বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ, কিন্তু এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে। এদের যদি ক্রস হয়, আচ্ছা একটা কথা বলছি আমি বারবার, ক্রস, খুব ভালো করে বোঝো কথাটা, কথাটা আমি বলছি ক্রস। ক্রস কথার মানে হচ্ছে মিলন বা জনন বা নিষেক, সবগুলো একই কথা, ঠিক আছে? এই ক্রস কথাটা তাকে বোঝায়, আর এটা হচ্ছে ক্রসের চিহ্ন। তার মানে এদের যখন মিলন হচ্ছে, তখন যে সন্তানটা উৎপত্তি লাভ করছে সেটা হয়ে যাবে ক্যাপিটাল টি আর স্মল টি, এর মানে হবে সংকর জীব। আর এটা প্রক্রিয়ার নাম হচ্ছে সংকরায়ন প্রক্রিয়া। ব্যাপারটা বোঝা গেল না যায়নি? তাহলে সংকরায়ন কথার মানে হচ্ছে স্যার একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় দুটো জীব পরস্পরের সঙ্গে জনন ঘটিয়ে বা মিলন ঘটিয়ে একটা ভিন্ন ধর্মী একটা নতুন অপত্য জীব সৃষ্টি করবে, যার মধ্যে দুটোর গুণ বজায় থাকবে, তার নাম সংকরায়ন প্রক্রিয়া বা সংকরায়ন। বোঝা গেল? এবার এখানে তাহলে বিশুদ্ধ জীব মানে কি জানলাম, এটা বিশুদ্ধ জীব কিন্তু এটা বিশুদ্ধ লম্বা। এটা কেমন জীব? বিশুদ্ধ জীব বিশুদ্ধ বেটে। আর এটা জীব পেয়ে গেলাম কি সংকর লম্বা। বোঝা গেল কথাটা যায়নি? আচ্ছা, এবার খুব ভালো করে বোঝো কি হয়েছে, বলো বলো বলো, প্রশ্ন বলো, সমস্যা নেই। যদি প্রশ্ন থাকে এই প্রসঙ্গে অবশ্যই প্রশ্ন। এই লম্বাও না বেটেও না, ও ঠিক বলেছে, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে আবার, সেই কিন্তুটা আমরা পরে কিন্তু নিয়ে আলোচনা করব। কেন বলছি কথাটা একটু পরেই বুঝবে। দেখো লেখা আছে এক সংকর জনন আর দ্বি সংকর জনন, ব্যাপারটা খুব ভালো করে বোঝো। এক হচ্ছে এক সংকর জনন, আর এটা হচ্ছে দ্বি সংকর জনন। চলো আমি তোমাদের প্রথমে বলবো, এক সংকর জননে এক কথা দেখতে পাচ্ছ, এই এক কথাটা এসে একটা চরিত্র থেকে, ঠিক আছে? তাহলে এই যে কথা দেখতে পাচ্ছ লেখা আছে এক, এই এক মানে কি বলো? এক মানে একটি চরিত্র, বলো একটি চরিত্র। বুঝা গেল? দেখো লেখা আছে এখানে দ্বি সংকর জনন, দ্বি মানে দুই, তাহলে এখানে দুইটি চরিত্র, ঠিক আছে? কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? মনে পড়ছে? বলো এক একটা চরিত্রের কতগুলো থাকে বৈশিষ্ট্য? দুটো। তাহলে এখানে চরিত্র কটা আছে? তাহলে কটা হবে বৈশিষ্ট্য? তাহলে চারটা। বুঝছো কি বুঝছো না? ভেরি গুড। তাহলে একটা চরিত্র আমি নিচ্ছি, মনে করো চরিত্রের নাম হয়ে গেল উচ্চতা। চরিত্রের নাম উচ্চতা। তাহলে এর দুটো আছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি মানে লম্বা, একটা বেটে, ঠিক? ফাইন। আর যখন বলছি দ্বিসংকর জনন, দুটো আছে চরিত্র। আমি বললাম একটা চরিত্রের নাম বললাম আকার, আরেকটা বললাম বর্ণ। খুব ভালো করে বুঝুন, তাহলে দুটো চরিত্র কি, একটা আকার একটা বর্ণ। তো প্রত্যেকটা চরিত্রের দুটো করে বৈশিষ্ট্য, আর দুটোই কি বিপরীত। তো একটা বৈশিষ্ট্যের নাম হয়ে গেল গোলাকার, আরটার নাম কুঞ্চিত। ফাইন। বর্ণ এর কটা আছে বলো চরিত্র বৈশিষ্ট্য? দুটো, এটা একটা এটা একটা। এটা কি বলো? একটা হলুদ আর একটা সবুজ। তাহলে প্রশ্ন যদি বলে এক সংকর জননে কতগুলো চরিত্র নিয়ে আলোচনা করা হয়? একটি চরিত্র, চরিত্র একটি, এক মানে একটা চরিত্র। দ্বিসংকর জননে কতগুলো চরিত্র নিয়ে আলোচনা করা হয়? দুটি।
দ্বি মানে দুটো চরিত্র, আর যখন একটা চরিত্র মানে কি দুটো বৈশিষ্ট্য, আর দুটো চরিত্র মানে চারটা বৈশিষ্ট্য। মনে থাকবে? তাহলে এবার যদি বলি এই লম্বার জন্য দায়ী টি, যদি বিশুদ্ধ লম্বা হয় তো ক্যাপিটাল টি দুটোই, আর বিশুদ্ধ বেটে হয় দুটোই স্মল টি। কথা বোঝা গেল না যায়নি? এগুলোর নাম কি এলিল। এখানে বলো যদি গোলাকার হয় তো দুটোই কি আর আর, কুঞ্চিত হয় দুটোই ছোট হাতের আর। আর মানে কি ছোট, আর মানে রাউন্ড মানে গোলাকার, আর ছোট আর মানে কি কুঞ্চিত। হলুদ মানে কি বলো, দুটো ক্যাপিটাল ওয়াই, ওয়াই মানে হলো ওয়াই ওয়াই। আর যদি সবুজ হয় দুটো ছোট হাতের। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না? তাহলে এক সংকর জননে একটাই চরিত্র দুটো বৈশিষ্ট্য, দ্বিসংকর জননে দুটো চরিত্র চারটা বৈশিষ্ট্য। বোঝা গেল? লেখো, শোনো মন দিয়ে। এবার তুমি ভালো করে বুঝবে। দেখো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম জনিত্রী জনু মানে হচ্ছে তোমার গিয়ে পিতা আর মাতা, আর অপত্য মানে হচ্ছে সন্তান সন্ততি। এবার আমি যখন এক সংকর জনন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, খুব ভালো করে বুঝো, যখন আমি এক সংকর জনন নিয়ে আলোচনা করছি এর মানে হচ্ছে একটাই চরিত্র থাকবে আর দুটো থাকবে বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমি এই জীবটা আর এই জীবটার মধ্যে কি করছি, সংকরায়ন ঘটাচ্ছি। তো দেখো লক্ষ্য করো ভালো করে। তাহলে এই যে দেখো এটা আমি মিটিয়ে দিব, এটা এখানে রেখে লাভ নাই। আমি আলোচনা করছি এক সংকর জনন নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে স্মল টি, ফাইন। এবার কি হলো শোনো মন দিয়ে, এদের মধ্যে কি হচ্ছে, ক্রস হচ্ছে মানে মিলন হচ্ছে। তাহলে এখান থেকে কি হবে, গ্যামেট তৈরি হবে। কি বলো, গ্যামেট তৈরি হবে কোন প্রক্রিয়ায়, মিওসিস প্রক্রিয়ায়। তাহলে এইগুলো কি হবে, এই ক্যাপিটাল টি বিশিষ্ট হবে একটা, ক্যাপিটাল টি বিশিষ্ট হবে একটা। ঠিক, এই যে দেখো এখান থেকে দুভাগে ভাঙবে, মানে দু ধরনের কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, একটা স্মল টি আর একটা স্মল টি। তাহলে বলো তো বিশুদ্ধ লম্বা জীবের ক্ষেত্রে যেগুলো গ্যামেট তৈরি হলো সবগুলো গ্যামেট ক্যাপিটাল টি, মানে 100% ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হয়েছে, সবগুলো বিশুদ্ধ গ্যামেট। আর এখানকার যে গ্যামেটটি তৈরি হয়েছে সবগুলো 100% স্মল টি গ্যামেট। ঠিক আছে, এবার কি হবে, এদের মধ্যে সংযুক্তি ঘটবে, মিলন ঘটবে। যদি মিলন ঘটে তাহলে তোমরা কি করবে, প্রথমে এইটাকে নাও, যদি এটা এখান থেকে আসে, ঠিক আছে, আর এখান থেকে এটা আসবে, ঠিক আছে, তাহলে কি পেলাম বলতো, ক্যাপিটাল টি আর স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, বুঝা গেল? যদি এবার হয় এখান থেকে এটা আসে আর এখান থেকে এটা আসে, আর কি পেলাম বলো, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক, এবার যদি এটা এখানে আসে আর এটা এখান থেকে আসে, কি পেলাম বলো, ক্যাপিটাল টি স্মল টি। আর একটা লাস্ট বলো, এখান থেকে এটা আসলো, এখান থেকে এটা আসলো, বলো ক্যাপিটাল টি স্মল টি। তাহলে বলো তো এখানে যে আমি 4 রকম দেখতে পাচ্ছি, তাহলে 4 রকমের মধ্যে কত রকম এখানে ভাগ আছে, মানে 4 রকম ভাগ আছে, সবগুলো একই রকম আছে। তাহলে এখানে 100% যে জীবগুলো পেলাম সবগুলো কি সংকর জীব। কি বলো, সংকর। তাহলে এটা ছিল কি বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ, কিন্তু এ সংকর, এ, তাহলে এরা হচ্ছে সব সংকর জীব। এবার খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো, এইখানটাতে তাহলে এখানে পিতা আর মাতাকে, পিতা মাতা, এরা পিতা মাতা, তাহলে পিতা মাতাকে বলি প্যারেন্টাল জেনারেশন। এরা হচ্ছে জনিত্রী জনু, বলো জনিত্রী জনু। ঠিক, বলো এগুলোর নাম কি, গ্যামেট, এরা হচ্ছে গ্যামেট। আর এরা মিলিত হওয়ার পর কি হলো, সন্তান সন্ততি, এদের নাম কি, অপত্য জনু, অপত্য জনু। তাহলে এই মা বাবার ক্ষেত্রে এরাই প্রথম সন্তান, তো এরা হচ্ছে F1 জনু। আর যেটা হচ্ছে এই যে জনিত্রী জনু, এটা হচ্ছে পি জনু।
ঠিক আছে, পি মানে হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, আর এফ মানে হচ্ছে ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল মানে হচ্ছে সন্তান সন্ততি। তাহলে F1 মানে কি, এরা প্রথম সন্তান সন্ততি। বুঝলে ব্যাপারটা? তা এটার নাম হয়ে গেল এক সংকর জনন। ঠিক আছে, তাহলে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এমন যে এক সংকর জননের F1 জনুতে যে সমস্ত জীবগুলো উৎপত্তি লাভ করবে তারা কেমন, বিশুদ্ধ নাকি সংকর? সংকর জীব। কত পার্সেন্ট? 100% সংকর জীব তৈরি হলো। ঠিক, দেখো ভালো করে বোঝো। তাহলে আমি যদি বললি যে F1 জনুতে সংকর জীব উৎপন্ন হলো কত পার্সেন্ট? 100%। ঠিক, বলো এই এটা F1 জনু, হ্যাঁ, বলো F1 জনুতে বিশুদ্ধ জীব, খুব ভালো করে বুঝো, বিশুদ্ধ জীব উৎপন্ন হলো কত পার্সেন্ট? এখানে একটাও বিশুদ্ধ নাই, মানে 0%। ঠিক, এবার খুব ভালো করে বোঝো, সংকর জীবগুলোর মধ্যে দুটো টাইপ আছে। দুটো কি আছে? টাইপ। কিরকম টাইপ স্যার? দেখো খুব ভালো করে বোঝো। একটা টাইপের নাম হচ্ছে ফিনোটাইপ, আর একটার নাম জিনোটাইপ। খুব বোঝো সুন্দর করে। দেখো একটা ফিনোটাইপ, আরেকটার নাম হচ্ছে জিনোটাইপ। খুব সুন্দর করে বুঝবে, শোনো, একটা ফিনোটাইপ আর একটা জিনোটাইপ। ব্যাপারটা কি? ফিনোটাইপ মানে হচ্ছে বাইরে থেকে দেখবো, যাকে দেখতে যেমন মনে হবে সেটাই ফিনোটাইপ। আর যেটা জিনোটাইপ মানে কি, ভেতর থেকে জিন দেখে চিনবো। দেখো লেখা আছে জিনো মানে জিন দেখে চিনবো, আর ফিনো মানে ফেস থেকে চিনবো। তাহলে এখন গল্প হচ্ছে, এই যে ক্যাপিটাল টি আর স্মল টি আছে, এই দুটো এলিলের মধ্যে কোনটা প্রকট? ক্যাপিটাল টি। কোনটা প্রচ্ছন্ন? স্মল টি। যদি এই দুজনের মধ্যে লড়াই হয়, কে জিতবে? ক্যাপিটাল টি। তাহলে বাইরে থেকে আমি কি দেখতে পাবো? ক্যাপিটাল টি দেখতে পাবো। বোঝা গেল কথাটা? তাহলে এই দুটো যখন একসঙ্গে থাকছে কম্বিনেশন, যদি দুজনের মধ্যে যদি নিজের গুণ দেখাতে চাই, কার গুণটা তুমি বাইরে থেকে দেখতে পাবে, এর না এর? ক্যাপিটাল টি এর দেখতে পাবে। যদি ক্যাপিটাল টি এর গুণটা তুমি বাইরে থেকে দেখতে পাও, এর মানে তুমি লম্বা দেখতে পাবে। তো এটা ফিনোটাইপ না জিনোটাইপ? ফিনোটাইপ। তাহলে সংকর জীব যখনই বলছি, এর মানে ওটা আমাকে দেখতে হবে ফিনোর দিক থেকে বলছি নাকি জিনোর দিক থেকে বলছি। যদি ফিনো দেখে বলি, এর মানে বাইরে থেকে হ্যাঁ লম্বা, তার মানে এমনটা হতে পারে। তাহলে তোমরা আমাকে একটুখানি বলো, এই জীবটা যদি আমি ফেস দেখে বলি, মানে ফিনো দেখে বলি, তাহলে ফিনোটাইপ দিক থেকে এটা কেমন, লম্বা না বেটে? লম্বা। কারণ ক্যাপিটাল টি আর স্মল টি এদের লড়াই হচ্ছে, কে প্রকট? ক্যাপিটাল টি। কার গুণটা প্রকাশ পাবে? ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি বাইরে থেকে দেখতে পাচ্ছি মানে কি, টি মানে লম্বা, লম্বা দেখতে পাচ্ছি। সংকর জীব কিন্তু আমি লম্বা দেখতে পাচ্ছি। বলো এই জীবটা বাইরে থেকে কেমন দেখাবে? লম্বা। কারণ দুটোর মধ্যে যদি লড়াই হয়, ক্যাপিটাল টি জিতবে, কারণ ও বড় আছে, লম্বা চৌড়া আছে। তো ক্যাপিটাল টিটাই আমি দেখতে পাচ্ছি মানে কি, লম্বা দেখতে পাচ্ছি। ঠিক, এও কিন্তু সেম ভাবে লম্বা। তাহলে ফিনোটাইপ দিক থেকে সবাই কি লম্বা, কিন্তু স্যার জিনোটাইপ থেকে দেখতে গেলে এ কি সংকর লম্বা। মানে স্যার ক্যাপিটাল টিও আছে, স্মল টিও আছে, জিন দেখে চিনছি, তাহলে জিনোটাইপ দিক থেকে কি বলো? সংকর লম্বা। এ সংকর লম্বা, সংকর লম্বা, সংকর লম্বা। বুঝলে? এবার তোমরা আমাকে একটুখানি বুদ্ধি করে বলো, ধরে নাও ক্যাপিটাল টি এটা একটা জীব আছে, ক্যাপিটাল টি স্মল টি এটা একটা জীব আছে। তোমরা আমাকে বলো, দুজনকেই বাইরে থেকে দেখলে সমান দেখাবে না কম বেশি দেখাবে? সমান দেখাবে। কেন? দুটো ক্যাপিটাল টি বড় হাতের টি আছে, দুজনেই প্রকাশ পাচ্ছে মানে লম্বা আছে। আর যখন ক্যাপিটাল টি স্মল টি আছে, তো দুজনের মধ্যে লড়াই হচ্ছে, কে জিতলো? ক্যাপিটাল টি। কেমন দেখাবে? লম্বা দেখাবে। তা দুজনকে বাইরে থেকে দেখলে কোনো পার্থক্য করতে পারবে না। এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত।
ফেস দেখে মনে হচ্ছে দুজনেই লম্বা, কিন্তু জিন দেখে চিনি, বলবে স্যার এটা বিশুদ্ধ লম্বা আর এটা শঙ্কর লম্বা। তোমরা বুঝলে কি বুঝলে না? দুটো জীবকে বাহির থেকে দেখলে লম্বা লাগবে, কিন্তু এর মধ্যে দুটো গুণই প্রকট অবস্থায় আছে, আর এর মধ্যে দুটো গুণই মানে প্রকট নয়, একটা প্রকট একটা প্রচ্ছন্ন আছে, মানে একটা ভালোর সঙ্গে খারাপটা ঢুকে আছে, ওটা দেখতে পাচ্ছি না, খারাপটাকে ভালোটাকে শো করছে। কথা বুঝলে কি বুঝলে না? মানে ব্যাপারটা ঠিক এমন হয়ে গেল যে আমি বললাম যে 60 না, আমি বললাম মনে করে ধরে নাও যে 90 থেকে 100 কে কে পেয়েছো হাত তুলো। তো ধরে নাও এখানে 4 জন আছে 90 থেকে 100 পেয়েছে, একজন মনে করো 90 পেয়েছে, একজন 95 পেয়েছে, একজন 99 পেয়েছে, একজন 100 পেয়েছে। তো এবার সবাই কিন্তু হাত তুলেছে, তো বাইরে থেকে মনে হচ্ছে সবাই সমান, কিন্তু এদের মধ্যে একজন আছে বিশুদ্ধ ছেলে আর বাকিগুলো মানে শঙ্কর। কথা বুঝলে কি বুঝলে না? আমি বললাম 90 থেকে 100 কে কে পেয়েছো হাত তুলো, 4 জন হাত তুলেছে, তো মনে হবে সবাই সমান আছে, সবাই সমান নাম্বার পেয়েছে রে, কিন্তু না, যখন জিনের নাম্বারটা দেখছি মানে ভেতরে যখন দেখছি, ও আচ্ছা একজন আছে বিশুদ্ধ 100 পেয়েছে, আর বাকি 3 জন শঙ্কর আছে। ব্যাপারটা এরকমই, একে একে বাইরে থেকে কি দেখাচ্ছে লম্বা, ভেতর থেকে দেখছি এর বাপ রে, এর সঙ্গে একটা প্রচ্ছন্ন জিন লুকিয়ে আছে। বুঝলে কি বুঝলে না? তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে এই সমস্ত সন্তানগুলোর লম্বা হওয়া মানে লম্বা যে আছে কার মতো, এর মতো না এর মতো? বাইরে থেকে এর মতো দেখাচ্ছে বাইরে থেকে, কিন্তু তাহলে যে বাইরে থেকে একে দেখবে আর একে দেখবে ভাববে সবাই সমান আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে এর মধ্যে একটা খারাপ জিন আছে, খারাপ বললে ভুল হবে, প্রচ্ছন্ন জিন লুকিয়ে আছে। ঠিক, খুব ভালো করে তোমরা কিন্তু বোঝো, ঠিক আছে? হ্যাঁ শোনো মন দিয়ে, এবারে তাহলে বলো তো, আমি যদি বলি F1 জনুতে বিশুদ্ধ লম্বা জীব উৎপন্ন হলো কত পার্সেন্ট? 0%। বিশুদ্ধ লম্বা কেউ আছে এখানে? 0%। বলো F1 জনুতে বিশুদ্ধ বেটে জীব উৎপন্ন হলো কত পার্সেন্ট? 0%। এখানে আছে একটা বিশুদ্ধ বেটে, এরকম আছে কেউ? 0%। বলো যদি কিছু না বলে লম্বা জীব হলো কত পার্সেন্ট? 100%। সবাই তো লম্বা আছে, বাইরে থেকে ফিনোটাইপ দিক থেকে কি আছে? লম্বা আছে। ঠিক, ওকে ফাইন। এবার এক কাজ করো, শোনো মন দিয়ে, এবার কি করলে তুমি, শোনো, এই যে জীবগুলো পেলাম এদের মধ্যে এবার ক্রস ঘটাও। ঠিক, যদি ক্রস ঘটাই তাহলে এটা কি বলো, ক্যাপিটাল টি স্মল টি আছে, ক্যাপিটাল টি স্মল টি মানে শঙ্কর জীব ক্রস ক্যাপিটাল টি স্মল টি করলাম। তার মানে কি এরা যদি বাপ মা হয়, এরা বেটা বেটি, আর এগুলো কি বেটা আর পুতো মানে বৌমা, তাই তো? ভালো কথা, শোনো মন দিয়ে, খুব সুন্দর জিনিস রে, দেখ রে, দারুণ জিনিস রে। দেখ, মানে এটা যদি মানে পুত্র হয়, এটা হচ্ছে বৌমা, কিন্তু এই বৌমাটা এমন ভাবে নেওয়া হয়েছে যে এদের যেমনি গুণ আছে সেম গুণ, মানে শঙ্কর লম্বা আছে, কিন্তু বাইরে থেকে দেখে লম্বা মনে হচ্ছে। হয়ে গেছে বিয়ে, খুব সুন্দর ভাবে বুঝো। দেখো তাহলে বলো এখান থেকে কত রকম হবে এলিল মানে গ্যামেট? 2 রকম, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। ভেরি গুড। এখান থেকে বলো কত রকম হবে গ্যামেট? ক্যাপিটাল টি স্মল টি। ঠিক, এবার চলে আসো মিলন ঘটছে, বুঝো। তাহলে প্রথম যদি এর সঙ্গে আমি এর নিই, তা কিভাবে বলো, ক্যাপিটাল টি পেয়ে গেলাম, ঠিক না বেঠিক? বলো ক্যাপিটাল টি স্মল টি, কি কোনো সমস্যা বুঝতে? এখান থেকে ক্যাপিটাল টি, রাইট, আরেকটা বলো সুন্দর। তাহলে বলো এ ছিল সরি, এ ছিল কি রে, পিতামাতা, পিতামাতা। তো পি জনু, পি মানে কি প্যারেন্টাল, প্যারেন্টস, এগুলো গ্যামেট ছিল।
আর হলো এটা সন্তান সন্ততি মানে কি অপত্যজনু মানে F1 মানে কি প্রথম জেনারেশন, বাপ মা বেটা বেটি। তো এগুলো কি, এগুলো নাতিপতা। তাহলে বলো, তাহলে আমি যদি বলি এর নাম গ্যামেট, রাইট। আর এরা কে, অপত্যজনক। কিন্তু এরা কোন জন, F2 তো, মানে সেকেন্ড সন্তান, F2 জন, ঠিক আছে। এবার বোঝো ভালো করে, তাকাও ভালো করে। আমি প্রথম বলছি ফিনোটাইপ। কি বলছি, ফিনোটাইপ। ফিনোটাইপ দিক থেকে লম্বা না বেটে, লম্বা না বেটে, লম্বা না বেটে, লম্বা না বেটে, বেটে। তাহলে বলো এখানে কত ভাগ লম্বা, কত ভাগ বেটে। ভেরি গুড, সুন্দর, মন ভরে যাচ্ছে শুনে। এই দেখো ফিনো টাইপ অনুপাত, খুব মন দিয়ে বুঝো। একটা হচ্ছে লম্বা, এটা বেটে, কত 3:1। কি লেখা আছে, ফিনোটাইপ। খুব মন দিয়ে বোঝো, কি লেখা আছে বলো, ফিনো টাইপ মানে বাইরে থেকে। এটা কোন জনুতে, F1 না F2, F2 জনুতে, তাই তো। ভেরি গুড। বলো জিনোটাইপ অনুপাত, খুব মন দিয়ে শোনো, জিনো টাইপ অনুপাত। যদি জিনোটাইপ বলি মানে জিন দেখে চিনবো, এ কেমন বিশুদ্ধ লম্বা, এ কেমন শঙ্কর লম্বা, এ কেমন, এ কেমন বিশুদ্ধ বেটে। তাহলে বলো, তাহলে কত রকম জীব পেলাম, জীব পেলাম 3 রকম, বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেটে। আর কোনটা টাইপ আছে কি, নাই। তাহলে বলো একটা হচ্ছে তাহলে কি, বলো বিশুদ্ধ লম্বা অনুপাত, বলো শঙ্কর লম্বা অনুপাত বিশুদ্ধ বেটে। কত অনুপাত বলো, একটা, দুটা, একটা, 1:2:1। কে বুঝলি না, বুঝে গেছিস। তাহলে বলো, খুব মন দিয়ে শোনো এবার, এক সংকর জননের F2 জনুতে লম্বা যে কত পার্সেন্ট, 1 2 3 6 লম্বা আছে না, 75%। কি বুঝে না ব্যাপারটা, এই 25 25 25 75%। বলো এক সংকর জননের F2 জনুতে বিশুদ্ধ লম্বা জীব কত পার্সেন্ট, 25%। এই যে 25%, বুঝছিস কি বুঝছিস না সবাই। এক সংকর জননের F2 জনুতে বিশুদ্ধ বেটে কত পার্সেন্ট, 25%। আর শঙ্কর লম্বা 50%। 25 25 25 25 সবটি মিলে 100। তো বিশুদ্ধ লম্বা 25, শঙ্কর লম্বা 25 25 50, আর বিশুদ্ধ বেটে 25%। বোঝা গেল। এক শঙ্কর জননের F1 জনুতে শঙ্কর লম্বা কত পার্সেন্ট, 100%। বিশুদ্ধ লম্বা কত পার্সেন্ট, 0%। বিশুদ্ধ বেটে, মারাত্মক না। পরীক্ষায় গ্যারেন্টি প্রশ্ন আসবে এখান থেকে, গ্যারেন্টি আসবে 100% গ্যারেন্টি। যে এখান থেকে হ্যাঁ না, 100% পরীক্ষায় প্রশ্ন আসবে এক শঙ্কর জননের F1 জনুতে বিশুদ্ধ লম্বা জীবের শতকরা কত বা কত পার্সেন্ট আসবে। তোমার বিশুদ্ধ লম্বা 0%, শঙ্কর লম্বা 100%, বিশুদ্ধ বেটে 0%। ফাইন। এক শঙ্কর জননের F2 জনুতে বিশুদ্ধ লম্বা 25%, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেটে, ঠিক। বলো এক শঙ্কর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কত, 3:1। এক শঙ্কর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 3:1। এই 3 ভাগ লম্বা 1 ভাগ বেটে। এটা ফিনোটাইপ মানে কি বাইরে থেকে, ফিনো মানে কি ফেস থেকে চিনছি, বাইরে থেকে কি টি আছে, হ্যাঁ লম্বা, টি আছে লম্বা, টি আছে লম্বা, বেটে।
তার মানে কি এটা হচ্ছে 3/1 লম্বা বেটে। কিন্তু বিশুদ্ধ বললে পরে আলাদা আলাদা কথা আছে, তখন হবে জিনোটাইপ। কি বলো? জিনোটাইপ যখন বলে দেবে তখন বলবো যে হ্যাঁ 1:2:1। তাহলে আমরা চোখটা বন্ধ করে একবার বলবো, সেটা প্রত্যেকে মন দিয়ে বলবে এবং শুনবে। কি বলবো? যে এক সংকর জননে চরিত্র হবে একটা, বৈশিষ্ট্য হবে দুটো। ঠিক, ওর জন্য ওর নাম এক সংকর জনন। ফাইন। এক সংকর জননের F1 জনুতে সবগুলো জীব সংকর জীব, 100% সংকর লম্বা। ঠিক, F2 জনুতে যদি বলে ফিনোটাইপ অনুপাত, তাহলে আমি বলবো 3:1। আর যদি বলে জিনোটাইপ 1:2:1। ফাইন। এক সংকর জননের F2 জনুতে বিশুদ্ধ জীবের পার্সেন্টেজ 25%, সংকর জীবের পার্সেন্টেজ 50%, আর বিশুদ্ধ বেটে 25%। ক্লিয়ার আশা করি। আর যদি বলে শুধুমাত্র যদি লম্বা বলে, বিশুদ্ধ বা সংকর না বলে, শুধুমাত্র বলে লম্বা কত পার্সেন্ট? 75%, আর বেটে 25%। বিশুদ্ধ লম্বা 25%, সংকর লম্বা 50%, বিশুদ্ধ বেটে 25%। তাহলে এখান থেকে খুব ভালো করে খেয়াল রাখবে অনুপাতটা আর পার্সেন্টেজগুলো। বিশেষ করে যেটা তোমার হচ্ছে মানে F2 জনুটা, ঠিক আছে? ফিনোটাইপ 3:1, জিনোটাইপ 1:2:1। ক্লিয়ার না? এটা লেখো ভালো করে সবাই।